আমরা এখন আছি নবাবহাটের 108 শিব মন্দিরে। প্রতিটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এখানকার ইতিহাস গায়ে কাঁটা দিয়ে তোলে। এতটাই সুন্দর ইতিহাস শেয়ার করব আজকে তোমাদের সাথে। দাঁড়িয়ে মনে হচ্ছে চারিপাশে মন্দির ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর এই মন্দির ঘিরে দাঁড়িয়ে থাকার মাঝখানেই রয়েছে এই জলাশয়টি। অসাধারণ লাগছে জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে থেকে সমস্ত মন্দির দেখতে। এখানে প্রতিটি মন্দিরের কিন্তু আলাদা আলাদা নাম আছে, চলুন নামগুলো দেখাচ্ছি। আর এই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর, দেখুন। রুদ্রাক্ষ মালার 108টি পুঁতি অতিক্রম করে দাঁড়িয়ে রয়েছি মধ্যস্থলে। 108টি পুঁতি অর্থাৎ 108টি শিব মন্দির। 108 শিব মন্দির ঘুরতে এলে অবশ্যই 109 নম্বর শিব মন্দিরটি দেখতে ভুলবেন না। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বর্ধমানের 108 শিব মন্দিরে কিভাবে আসবেন। সংখ্যাটা 108 হলেও তবে এই সংখ্যাটি কিন্তু আসলে 108 নয়, সংখ্যাটা হলো আসলেই 109। রুদ্রাক্ষের মালায় 108টা পুঁতির মালা থাকে, আর সেই অনুপাতেই কিন্তু এই মন্দিরটি বানানো হয়েছে। রয়েছে অসংখ্য ইতিহাস। সেই রুদ্রাক্ষর মালায় মাঝখানে যে লকেটটি থাকে সেইটি মাথায় রেখে তবেই 109টি মন্দির রয়েছে। এই মন্দিরের সাথে এই ইতিহাসটা আজকে তোমাদের সামনে তুলে ধরব। জেনে নেব এই মন্দিরে কি কি ইতিহাস জড়িয়ে রয়েছে। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে সোমবার, আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিয়ালা মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই পিয়ালা মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির। তোমরা এখনও যারা যারা এই ব্লগটা দেখোনি, মানে পিয়ালা মা কালীবাড়িকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে, এখন অবধি যারা যারা সেই ব্লগটা দেখোনি, আজকের এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ব্লগটা দেখে নিও। আর আজকে হচ্ছে সোমবার, তাই খুব ইচ্ছে করছে মহাদেবের দর্শন করতে, তাই বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণের গল্প তোমাদের সামনে তুলে ধরতে। তবে এই যেই মন্দিরটায় যাচ্ছি, এই মন্দিরটা কিন্তু সব জায়গায় নেই, হাতে গুনে খুব কম জায়গাতেই রয়েছে এই মন্দির। এটি বর্ধমান জেলার সব থেকে আকর্ষণীয় এবং জাগ্রত একটি মন্দির বলে মানা হয়। অনেকে 108 শিবের মন্দির নামেও জানে। চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প। চলুন তাহলে এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক। আর আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এদিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা দুজন আজকে বাইক নিয়ে ট্রাভেল করব। পিছনে মা পিয়ালার মন্দির, চলো একবার দেখিয়ে দিই মায়ের দর্শন। একবার মায়ের দর্শন, যখন এসেছি তারপর বাবার দর্শন। চলো একবার ভেতরটা দেখিয়ে দিই। চলুন তাহলে আস্তে আস্তে মা পিয়ালা কালী বাড়ির থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। আমি ভীষণ এক্সাইটেড, সত্যি কথা বলতে। এই মন্দির 108 শিবের মন্দির কিন্তু হাতে গুনে খুব কমই আছে, হয়তো 2 থেকে 3টে। আর সেই কারণে আমি আজকে ভীষণ এক্সাইটেড। শিব ঠাকুরের দর্শন তো সবাই করে, কিন্তু ঘুরতেও চাই, আবার আজকে ঘুরে ফিরে ব্যাক করতে চাই, সাথে মহাদেবেরও দর্শন করতে চাই, এতগুলো একসাথে করতে চাই। তাই জন্য আমাদের ডেস্টিনেশন আজকে বর্ধমান। চলো সেখানে যাই, গিয়ে দেখি ওখানে কি কি রয়েছে। শোনা গেছে ওখানে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। কি করে আসবেন, কোথায় থাকবেন, সব থাকবে আজকের এই ব্লগে। চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। এটা হচ্ছে দুর্গাপুর প্লাজা। আমরা নিয়ে নিচ্ছি সাইড লেনটা, একদম লেফট হ্যান্ড সাইডের একদম সাইডটা, কারণ কি আমরা বাইকে রাইড করছি, দ্যাটস ওয়াই। 4 চাকায় গেলে সোজা যেতাম। এটি হচ্ছে দুর্গাপুর টোল ট্যাক্স, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রথম দুর্গাপুর টোল ট্যাক্স ফার্স্ট। এরপরে টোল ট্যাক্স পড়বে টুয়ার্ডস কলকাতার মধ্যে হচ্ছে কালসুই। অনেকটা রাস্তা ট্রাভেল করে পৌঁছে গেলাম বর্ধমানের 108 মন্দিরে। এবারে চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে যাই, টিকিটটা কাটি। এখানে ঢুকতে গেলে টিকিট আছে 2 টাকা করে, বাইরে থেকেই দেখলাম। চলো গিয়ে টিকিটটা কাটি আর ভিতরে গিয়ে ঢুকে দেখি কি কি রয়েছে। চলো বাইরেটাও দেখা, বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস আছে দেখবার মতো। বাইরেটা দেখিয়ে নিয়ে তারপর আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে। চলো দেখাচ্ছি। মন্দিরে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে এই সুন্দর ত্রিমূর্তি। এটি কিন্তু নতুন নির্মিত হয়েছে। মন্দিরে প্রবেশ করার পরই এই হরগৌরী মূর্তি আপনাকে আকর্ষণ করতে বাধ্য হবে। অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমাদের সাথেই কথা বলছে। একদম মন্দিরের ফ্রন্টেই আছে পার্কিংয়ের ব্যবস্থা। আর এখানে দেখুন পার্কিং ফিসগুলো লেখা আছে। মোটরসাইকেলের জন্য 10 টাকা, কারের জন্য 25 টাকা, আদার হচ্ছে 125 টাকা। আদারটা আমি জানি না কি কাকে বোঝাতে চেয়েছে, ট্রাক বাস হয়তো হবে। 125 টাকা করে। চলুন তাহলে যাওয়া যাক এবার টিকিট কাউন্টারের দিকে। বাইরেটা কিন্তু অপূর্ব, খুব সুন্দর, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, বাইরের থেকেই লাগছে। অসাধারণ একটা ভিউ। দেখুন এটা হচ্ছে ফ্রন্ট গেট, পিছনে যেটা আছে। ঢুকতেই চোখে পড়বে হচ্ছে টিকিট কাউন্টার লেখাটি। এইদিকে লেখা আছে টিকিট কাউন্টার, আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন, চলুন তাহলে দেখা যাক কত করে এনারা নিচ্ছেন। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে টিকিট, মূল্য হচ্ছে 2 টাকা করে, তাই তো? আমাকে তাহলে 2টো টিকিট দাও। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার 2টো টিকিট আমরা নিয়ে নিলাম। মূল্য পড়ল 4 টাকা, পার হেড 2 টাকা করে। দেখুন এখান থেকে আমরা টিকিটটা সংগ্রহ করে নিলাম। ঠিক এটাই টিকিট কাউন্টার। ঠিক এর পাশ থেকে আমরা এবার যাব। এখানে জুতো খুলতে হয়। আর এখানে সামনে দেখতে হয় মন্দির ক্যাফে আছে, ভেজ ক্যান্টিন। ঠিক আছে, কিন্তু ওয়াশরুমও রয়েছে, তার সাথে এখানে কিন্তু বিশ্রামাগারও রয়েছে। দেখুন এখানকার দেখুন ভেজ ক্যান্টিনের রেটগুলো সবই দেওয়া আছে লেখা। আর এর পাশেই হচ্ছে জুতো খোলার জায়গা। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে রাখা, এলোমেলো নয়, বেশ গোছানো। এখানে জুতো খোলার জায়গা, আর সামনে হচ্ছে লেডিস টয়লেট। এদিকে হচ্ছে লেডিস টয়লেট, আর এখানে মানুষ জুতো খুলে তারপরে এইদিকে হচ্ছে মন্দির, মন্দিরে প্রবেশ করবে। চলুন তাহলে আমরা হচ্ছে 1 টাকা জোড়া। এখানে কিন্তু বোর্ডে বড় বড় করে লিখেছে। এই দেখো এখানে লেখা আছে জুতো জামা হচ্ছে 1 টাকা জোড়া। 1 টাকা দিয়ে জুতো রাখবেন এখানে, দিয়ে তারপর এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। চলুন দেখাচ্ছি মন্দিরের ভেতরটা জুতোটা রেখে। জুতো রাখার পরে আমাদেরকে একটা টোকেন দিয়েছে, সেটা হচ্ছে 18 নাম্বার। আমরা 18 নাম্বারে জুতোটা রেখেছি।
মন্দির থেকে ঢুকতেই আমরা চলে এসেছি বাঁ দিকে একটা কাউন্টারে। আগেই বললাম এখানে ডোনেশন দিয়ে তবেই কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন, আদারওয়াইজ নট অ্যালাউড। তো এটার জন্যই এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ফিল আপ করতে হচ্ছে, আর রিক্তম সেটা করছে আপাতত। তারপর 100 টাকা ডোনেট করে দেন আমরা বাকিটা ঘুরবো। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। চলো এই কাজটা হতে হতে শেষ হওয়ার পরেই আমরা ভিতরের দিকে যাব। এই হলো কাউন্টারটা। এখানে প্রতিটা মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে। চলো ঘুরে দেখাই তোমাদেরকে। এখানকার ইতিহাস গায়ে কাঁটা দিয়ে তোলে, এতটাই সুন্দর ইতিহাস শেয়ার করব আজকে তোমাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঐতিহ্যের পটভূমিতে আজও সেই সব জনপদের অনেক ঘটনা বা ইতিহাসকে অস্বীকার করা যায় না। আঞ্চলিক জনজীবনের সেই সব কিংবদন্তিকে ঘিরে আজও মানুষের মনে অসংখ্য প্রশ্ন। সেই রকমই একটি বিখ্যাত জনপদ রায়গুণাকর ভারতচন্দ্রের ৮-৮ শোরগোল ৩২ বাজারের অন্যতম হলো নবাবহাট। আমরা এখন আছি নবাবহাটের ১০৮ শিব মন্দিরে। প্রতিটা মন্দিরেই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। মন্দিরগুলো খুব সুন্দরভাবে কাজ করা। প্রত্যেকটা মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের সাথে জুড়ে রয়েছে অসংখ্য ইতিহাস। বছরের আগে বর্ধমানের রাজমহিষী রাজা তিলকচাঁদের পত্নী তেজচাঁদের জননী বিষ্ণু কুমারীর বাসনা হয়েছিল শিব মন্দির প্রতিষ্ঠা করার। তার সঙ্গে অনুপ্রেরণা ছিল দশনামী শৈব সম্প্রদায়ের এক কথাও শোনা যায়। দশনামী শৈব সম্প্রদায় কৃষ্ণরাম রায়ের নিধনের সহিত জড়িত থাকায় তাহার পুত্র কীর্তিচাঁদের সহিত দশনামীদের তারকেশ্বর গদির সহিত সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল। সম্ভবত এদের একটি শাখা বর্ধমান রাজ্যের আনুগত্য স্বীকার করে এবং তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজমহিষী বিষ্ণুকুমারী বর্ধমান নবাবহাটে এই ১০৮ শিব মন্দির নির্মাণ করেন। সারি সারি এক মাপের মন্দির, প্রতি মন্দিরে একই রূপের শিবলিঙ্গ, প্রতি মন্দিরে প্রতিদিনই পূজা হয়। এসব কথা ভাবতে ভাবতে বারবার রাজমহিষী বিষ্ণুকুমারীর কথা মনে পড়ে যায়। তিনি নিজে প্রেম ও ভক্তির নিদর্শন স্থাপন করতে গিয়ে সৃষ্টি করেছেন এক অপূর্ব ইতিহাস, প্রতিষ্ঠা করেছেন এক অপরূপ মন্দির স্থাপত্য, যেটি আজও বিরাজমান। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। হিস্ট্রিটা শুনে ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখনও কিন্তু অনেক ইতিহাস পড়ে রয়েছে। ইতিহাসটা জানতে গেলে সত্যি বলছি মন ভালো হয়ে উঠবে। তাই ধৈর্য নিয়ে সময় নিয়ে এখনও দেখুন, কিছুটা পথ এখনও বাকি আমাদের ইতিহাস জানার বা শোনার। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করো যাতে সবার আগে আমাদের এই ভ্রমণ গল্প তোমাদের কাছেই পৌঁছায়। চলো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি অসাধারণ, দারুণ। চারিদিকে সবুজে ঘেরা গাছপালা, আর তার সাথে সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর মন্দির, অসাধারণ। সব থেকে বড় কথা, এখানের এক একটা নাম, মন্দিরের গায়ে থাকা এক একটা নাম কিন্তু আপনাকে এই মন্দির ঘুরতে আসার জন্য বাধ্য করবে। অসাধারণ। আমরা তো বলবো একবার হলেও একদিনের ট্যুরের জন্য এইখানে চলে আসুন। একসাথে সব হবে,
শিব ঠাকুরের দর্শনও হবে আর তার সাথে ঘোরাও হবে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে চারিপাশে মন্দির ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর এই মন্দির ঘিরে দাঁড়িয়ে থাকার মাঝখানেই রয়েছে এই জলাশয়টি। অসাধারণ লাগছে জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে থেকে সমস্ত মন্দির দেখতে। খুব সুন্দর দৃশ্য। বর্ধমান রাজপরিবারের বহু কীর্তির মধ্যে যে দুটি চিরস্মরণীয় সে দুটি হলো কালনার গঙ্গা তীরে 108 শিব মন্দির আর বর্ধমানের নবাবহাটের এই 108 শিব মন্দির। নামে 108 হলেও এগুলির সংখ্যা আসলে 109। অতি রমণীয় পবিত্র এই স্থান। মাঝখানে প্রশস্ত স্বচ্ছ সরোবর, যার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। তার চারিপাশে অপূর্ব সুসময় সুবিন্যস্ত এই দেউলগুলি। অতীতে প্রত্যেক মন্দিরের সামনে একটি করে বেলগাছ ছিল। এই স্থান মহান পুণ্যক্ষেত্র, এক জাগ্রত ধর্মক্ষেত্র। এই 108 শিব মন্দিরে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বিরাজ করছেন, যেমনটা তোমরা দেখতে পেলে। শিবের প্রাচীন মূর্তি লিঙ্গাকৃতি, কোথাও শুধু লিঙ্গ, কোথাও যোনি বা কোথাও গৌরীপট্ট ভেদকারী লিঙ্গ। বর্ধমান 108 শিব মন্দিরের লিঙ্গগুলি যোনি বা গৌরীপট্ট ভেদকারী। এই মন্দির বিষ্ণুকুমারীর সুন্দর পরিকল্পনা মাফিক। বাংলার ঐতিহ্যমণ্ডিত মনের স্বাদ ছিল তিনি জপমালার মতো মন্দির নির্মাণ করবেন। জপমালায় 108টি পুঁথি বা দানা থাকে এবং এছাড়াও একটি অতিরিক্ত দানা বা পুঁথি থাকে, যাকে মেরু বলা হয়। হিন্দুদের নিকট 108 সংখ্যার এই ঐন্দ্রজালিক প্রভাব আছে। 108 সংখ্যার বিষয়ে অনেক ব্যাখ্যাও আছে। যাই হোক, রানী বিষ্ণুকুমারী বালেশ্বরের মন্দিরের আটচালার নকশাকে নমুনা হিসেবে সাজিয়ে বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দিরে প্রতিষ্ঠা করলেন 1788 খ্রিস্টাব্দে। 108 দুধের মতো সাদা আটচালা সংযুক্ত মন্দিরের ভিতর কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ নির্মিত হয়েছিল, যা আয়তাকার মুক্তার হাড়ের মতো দেখতে হয়েছিল। বাইরের দেওয়াল 108 মন্দিরের পিছনেই সংযুক্ত। 108টি দরজা যাহা ভিতরে রয়েছে। প্রতিটি মন্দিরের আয়তন 10 × 10 এবং উচ্চতা প্রায় 15 ফুট। আপনাদের একটু আগেই বললাম যে এখানে প্রতিটি মন্দিরের কিন্তু আলাদা আলাদা নাম আছে। চলুন নামগুলো দেখাচ্ছি। আর এই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর, দেখুন। নেক্সট দেখায়। নাম হচ্ছে সনাতন। এটির নাম হচ্ছে সনাতন। কি অসাধারণ না! 108টি শিব মন্দির, 108টি নাম। মন্দিরগুলো টেরাকোটার মতো দেখতে হলেও মন্দিরে কিন্তু টেরাকোটার কোনো অলংকার নেই। এখানকার প্রতিটা মন্দির খুব সুন্দর, দেখে মনে হচ্ছে টেরাকোটার কাজ করা আছে, কিন্তু বলাই বাহুল্য এখানে কোনো টেরাকোটার অলংকার নেই। সব মন্দিরগুলি একই রীতিতে নির্মিত। এই আয়তাকার মন্দির অর্থাৎ আয়তক্ষেত্রের প্রবেশের দরজা পশ্চিম দিকে, পূর্ব দিকের কিছু দূরে আয়তক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা একটি ছোট অর্থাৎ 109
মন্দির নির্মিত হয়েছিল মেরুকে প্রদক্ষিণ করার জন্য। আয়তক্ষেত্রের ভিতরে অনেক গাছ দিয়ে বাগান তৈরি করেছিলেন। মাঠের বেশিরভাগ জায়গা নিয়েই দুটো পুষ্করিণী খনন করেছিলেন, যাতে পুণ্যার্থীরা পুজো দেওয়ার আগে স্নান করে পবিত্র শুদ্ধ হয়ে দেব দর্শন করতে পারেন। মহারানী বিষ্ণুকুমারী বিশ্বাস করতেন যে প্রথম মন্দির থেকে শেষ মন্দির পর্যন্ত যে কোনো ভক্তের মন্দির পরিক্রমা করা 108 বার মন্ত্র উচ্চারণ অপেক্ষাও অধিক ফলদায়ক। প্রতি বছর শিব চতুর্দশীতে উৎসব ও মেলা এইখানে অনুষ্ঠিত হয়। 108 শিবের মন্দিরে 200 বছর পূর্তিতে এখানে একটি যাত্রী নিবাসও তৈরি করা হয়েছে, যার ফলে দর্শনার্থীদের থাকার কোনো রকম অসুবিধে হবে না। এটি বর্ধমানের সব থেকে একটি আকর্ষণীয় মন্দির। পুরো মন্দির ভ্রমণ করতে করতেই চোখে পড়ল পার্বতী মন্দির। এখানে মা পার্বতী অধিষ্ঠিত আছেন। পার্বতী মন্দিরের পাশাপাশি রয়েছে অন্নপূর্ণা মন্দির, যদিও বা এই দুটি মন্দির নতুন নির্মিত হয়েছে। রুদ্রাক্ষ মালার 108টি পুঁতি অতিক্রম করে দাঁড়িয়ে রয়েছি মধ্যস্থলে। 108টি পুঁতি অর্থাৎ 108টি শিব মন্দির। শিব মন্দিরগুলো অতিক্রম করে দাঁড়িয়ে রয়েছি মধ্যস্থলে। এখনও একটা মন্দির আমাদের খুঁজে বার করা বাকি, সেটা হলো 109 নম্বর মন্দিরটি। সেটি কোথায় আছে জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলো তাহলে এবার আমরা দেখতে যাব 109 নম্বরটি। কিছুটা আসতেই চোখে পড়ল একটি গেট। জানি না এই গেটটা আমাদের কোথায় নিয়ে গিয়ে পৌঁছবে, বাইরে যাওয়ার গেট নাকি কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই গেটের পিছনে। চলো সামনে গিয়ে দেখি। পিছনে থাকা গেটটা দিয়ে তো বেরিয়ে পড়লাম, চলে এলাম একটা ফাঁকা বিশাল বড় এরিয়ার মাঝখানে। আর চোখে পড়ল দূরে থাকা একটি মন্দিরে। এই মন্দিরটি হলো 109 মন্দির। রুদ্রাক্ষের মালায় থাকে 108টি পুঁতি। 108টি মন্দির আমরা অতিক্রম করলাম। এইবারে আমরা চলে এসেছি সেই মালার লকেটের কাছে, অর্থাৎ 109 নম্বর মন্দির। এই হলো সেই 109 নম্বর মন্দির। বর্ধমান নবাবহাটের 108 শিব মন্দির ঘুরতে এলে অবশ্যই 109 নম্বর শিব মন্দিরটি দেখতে ভুলবেন না। জানো তো, এখানে হাঁটতে হাঁটতে একটা কথা খুব করে মনে পড়ছে। সামনেই সূর্য অস্ত হচ্ছে দেখতে পাচ্ছি, তাই আরও বেশি করে মনে হচ্ছে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটুকু সম্ভব সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন তোমরাই যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে আমরা সফলতার দিক থেকে বা তোমাদের সামনে নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আসার দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ব। তাই এখনও অবধি যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। তাই বেশি দেরি করো না, নতুন নতুন ভ্রমণের গল্প জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর একটা কথা তোমাদের সবাইকে শেয়ার করে রাখি,
আমাদের ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামেও আছে, যেখানে আমরা শর্ট ভিডিওগুলো ছেড়ে থাকি। তো এই ভিডিওটা শেষ করে আমাদের ফেসবুকেও দেখো, ভালো লাগবে। ফেসবুকে অনেক শর্টস আছে, অনেক হোটেলসের আছে, ট্রাভেলের ওপরেই তো বেশিরভাগ, সব ভালো লাগবে। ফেসবুকে জয়েন হয়ে নিও আমাদের পেজে প্লাস গ্রুপে, রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আর তার সাথে ইনস্টাগ্রামেও দেখো, রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আপনারা তো এবার এটাই ভাবছেন যে বর্ধমান 108 শিব মন্দিরে কীভাবে আসবেন, তাহলে আপনাদেরকে বলেই দিই। শিয়ালদা বা হাওড়ার থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়বেন বর্ধমান রেলওয়ে স্টেশনে। ওখান থেকে টোটো বা অটো নিয়ে চলে আসতে পারেন এই শিব মন্দিরে। সেটা শেয়ার করেও আসতে পারেন বা বুক করেও আসতে পারেন। তার ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা করে। এই মন্দির আরও অনেক কিছু দেখানো বাকি রেখেছে, চলো সেই দিকেই যাই, ঘুরে দেখি বাকি কোথায় কি কি রয়েছে। চলো তাহলে এখান থেকে ওঠা যাক আর তোমাদেরকে দেখায়। চলো। এখন আমরা দাঁড়িয়ে আছি মানত নন্দী পার্কের সামনে। ভিতরটা মুগ্ধ করে তুলবে সকল ভক্তদের। শুধু ভক্ত বলাটা ভুল, এখানে প্রত্যেকটা মানুষকেই মুগ্ধ করে তোলার মতো মূর্তি রয়েছে। ভগবান শিব ঠাকুরের সামনেই রয়েছে ভগবান নন্দী। শিব মূর্তির পিছনেই রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ। তার পাশেই একটি দেওয়ালে রয়েছে শিব ঠাকুরের পরিবারের সকলের বর্ণনা। অসাধারণ লাগছে। একটি দেওয়ালে রয়েছে শিবের পরিবার, অপর দেওয়ালে রয়েছে নন্দী বাহনে শিব আর পার্বতী মা। কি অসাধারণ লাগছে। কেমন লাগলো আজকের এই ভ্রমণের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিও। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, এখনও কিছুটা বাকি আছে। চলো। আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে
পরের একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।